সরি, আমার বেশি কিছু করার নেই। আপনার স্বামী হয়তো আর কোনোদিনও সুস্থ হবে না। একদম নিয়ম করে খাওয়া দাওয়া আর প্রতিদিন ওষুধ নিয়ে কোনো রকমে বেঁচে থাকবেন, ঠিক আছে? হঠাৎ করে সতীশ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার সংসার ভেঙে পড়েছে। কদিন ধরেই অসুস্থ ছিল। সবাই ভেবেছিল চিকিৎসা করলেই সুস্থ হয়ে যাবে, কিন্তু না, এই যে মারণ রোগ। একমাত্র ছেলে উমেশ আর স্ত্রী মিতালি হতাশ হয়ে বসেছিল। কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সংসারে একমাত্র উপার্জনশীল সতীশের মানপুরের মোড়ে একটা মাছের দোকান ছিল। সৎ ব্যবসায়ী হিসাবে বাজারে অনেক নামডাকও ছিল। ব্যবসাটাও বেশ ভালোই চলতো। কিন্তু সতীশ অসুস্থ হয়ে যাওয়ার পর কয়েকদিন ধরেই দোকানটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। খরিদ্দাররা আসে আর ফিরে যায়। পাশে দিলীপের সবজির দোকানে এসে জিজ্ঞেস করে জানতে পেরেছে যে সতীশ অসুস্থ। বাড়িতে যা কিছু টাকা সোনা জমানো ছিল সতীশের চিকিৎসা করাতে করাতে একটু একটু করে তার সমস্ত খরচ হয়ে গেল। গরিব সহায় সম্বলীন মানুষ যখন খুব বিপদে পড়ে তখন দুই ধরনের মানুষ এগিয়ে আসে। এক, বিপদে পাশে থাকার জন্য। স্থানীয় ইয়াংস্টার ক্লাবের ছেলেরা সতীশের বাড়িতে এলো। দেখো বৌদি, তুমি বলো আর না বলো আমরা জানি সতীশদার যে অসুখটা করেছে সেটা বহুত খতরনাক, জানটা নিয়েই ছাড়ে। সতীশদা লোকটা খুব ভালো ছিল মাইরি। যখনই কোনো ক্লাবের ব্যাপারে গেছি চাঁদা বা কোনো কিছু হেল্প নিতে তখনই দিয়ে দিয়েছে। চিন্তা করো না বৌদি, আমরা ক্লাবের ফান্ড থেকে তোমাকে যতটা পারি হেল্প করব, ঠিক আছে? তবে এইভাবে সাহায্য নিয়ে আপনি হয়তো চিকিৎসা কন্টিনিউ করতে পারবেন না। কি কত সাহায্য করবে বলুন? তার থেকে ভালো আপনি ব্যবসাটা শুরু করুন। তার জন্য ক্লাবের টাকা ছাড়াও আমরা ব্যক্তিগতভাবে সবাই মিলে যতটা পারি টাকা জোগাড় করে দেব, ঠিক আছে? এই চল। ক্লাবের ছেলেগুলোর কথা শুনে সতীশের স্ত্রী মিতালি কিছুটা হলেও মনে জোর পেল। আর অন্য আর এক ধরনের মানুষ রয়েছে, তারাও গরিবদের বিপদে এগিয়ে আসে। তারা দেখায় সহযোগিতা করতে চায়, কিন্তু মনে থাকে কুমতলব। অসহায়তার সুযোগ নিয়ে তারা কিছু হাতিয়ে নিতে চায়। এমন চালু দোকানটা কতদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে বলো তো? সতীশ কবে যে দোকানটা খুলবে? আরে দূর, ওরও হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ফুটে যাবে। আমি তো এবার টোপটা ফেলবো। ওদের এখন অনেক টাকার দরকার, ইনকাম তো কিছুই নেই। এই সুযোগে অল্প টাকায় বুঝিয়ে টুজিয়ে দোকানটা কিনে নেবো। আশা করি রাজি হয়ে যাবে। তুই যেন আবার পাঁচ কান করিস না, তোকে বিশ্বাস করি বললাম। আরে না না, কি যে বলো। মিতালি ক্লাবের ছেলেদের কথাগুলো সতীশকে বলল। তুমি কোনোদিনও দোকান চালাতে পারবে না। দোকান চালানো অনেক ঝামেলার কাজ। মিতালি কথাগুলো শুনে নিরাশ হয়ে তাকিয়ে রইল। কি বলবে কিছুই ভেবে পেল না। পরের দিনই অসৎ লোকটি সতীশের বাড়ি এসে হাজির হলো আর মিতালিকে বলল, তুমি আমাকে ঠিক চিনবে না বৌমা। সতীশ আমার ছোট ভাইয়ের মতো। ছেলেটার শরীর খারাপ শুনে মনটা খুব খারাপ হয়ে গেল, তাই চলে এলাম। খুব ভালো ছেলে। দোকানটা বন্ধ করে রেখে তোমাদের কি করে চলে বলো তো বৌমা? সেটাই তো, এই অবস্থায় কি যে করি কিছুই বুঝতে পারছি না। আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, কিছু একটা উপায় বার করে দিন না, যাতে করে আমি সংসারটাকে দাঁড় করাতে পারি। লোকটা যেন ঠিক এই কথাটাই শোনার অপেক্ষায় ছিল। তাই তো গো, এই বিপদের সময় যদি না একটু সাহায্য করতে পারি তাহলে আমারও তো ভালো লাগছে না। এক কাজ করো, দোকানটা ফেলে রেখে কি করবে? তার থেকে বিক্রি করে দাও, একটা মোটা টাকা পাবে। তাই দিয়ে ইচ্ছে মতো খরচ করো। তাছাড়া তো কোনো উপায়ও দেখছি না। সে খদ্দের আমি জোগাড় করে দেবো খন। বাজার একটু খারাপই আছে, সে যদি কেউ না নিতে চায় তাহলে আমি নিজেই না নিয়ে নেব। সতীশ এখন আলোচনার অবস্থায় নেই, নাহলেও রাজি হয়ে যেত। দেখো বৌমা, তোমাকেই সিদ্ধান্তটা নিতে হবে, ঠিক আছে? দোকানটা বিক্রি করে দেওয়ার কথাটা মিতালির একদম পছন্দ হলো না। তাই কথাটা শুনে একটু বিরক্ত হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, দোকানটা যদি কখনো বিক্রি করব বলে মনে করি তাহলে আপনাকে খবর দেব। আপনি এখন আসতে পারেন। ভিতরে এসে মিতালি ওই অসৎ লোকটির কথাগুলো সতীশকে বলল। সতীশ দোকানটা বিক্রি করার পক্ষেই যুক্তি দিল, কারণ সতীশের ধারণা ছিল যে মিতালির পক্ষে কোনো মতেই দোকানটা চালানো সম্ভব নয়। এখন কিন্তু মিতালি সতীশের সঙ্গে একমত হলো না। আমাদের দোকানটার উপরে খুব নজর পড়ে গেছে, ওই একটাই তো আমাদের বেঁচে থাকার সম্বল। কিছুতেই আমি ওই দোকানটাকে বিক্রি করব না।
বরঞ্চ যে করেই হোক আমি ওই দোকানটাকে চালানোর ব্যবস্থা করব। যেমন ভাবা তেমনই কাজ। দিন কয়েকের মধ্যেই ক্লাবের ছেলেদের টাকা পেয়ে একদিন ভোরে মাছের পাইকারি বাজারের উদ্দেশ্যে মিতালি রওনা হলো। সঙ্গে নিল ছেলে উমেশকে। বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে লালারাম পাইকারি মাছের বাজার। কিছুক্ষণের মধ্যেই নিজেদের প্রয়োজনীয় সমস্ত মাছ কিনে মিতালি আর উমেশ নিজেদের দোকানের উদ্দেশ্যে রওনা হলো। উমেশ মাছগুলো দোকানে পৌঁছে দিয়েই স্কুলে চলে যাবে। উমেশ আনন্দপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে পড়ে। মিতালি দোকানটা খুলতেই 1-2 করে খরিদ্দার আসতে শুরু করলো, কারণ এই দোকানটার একটা সুনাম রয়েছে। মিতালি প্রথম দিন অল্প করেই মাছ এনেছিল, আর প্রথম দিন থেকেই টুকটাক বিক্রিও শুরু হয়ে গেল। আরো উৎসাহে পরদিন ভোরে মিতালি উমেশকে নিয়ে পাইকারি মাছের বাজারে গেল। তারপর আগের দিনের মতোই মাছ কিনে নিয়ে দোকানে ফিরল। প্রথম দিনের থেকে আজ দোকানে একটু বেশি খরিদ্দার এলো। মিতালির সাহস, সততা আর পরিশ্রমে সবাই যেন ভরসা পেল। এক মাসের মধ্যে দোকানটা আবার আগের মতো চলতে লাগলো। সতীশের আমলের সমস্ত খরিদ্দার আবার দোকানে আসতে শুরু করলো। এখন মিতালি অনেক বেশি মাছ পাইকারি বাজার থেকে কিনে আনে, আর সব বিক্রিও হয়ে যায়। মিতালির এই সাফল্যে সতীশ অনেক নিশ্চিন্ত বোধ করলো। সংসারটা আর ভেসে যাবে না, নিজেও কিছুটা হলেও সুস্থ বোধ করলো। কিন্তু মিতালির পক্ষে এই সাফল্য কি করে সম্ভব হলো? সতীশ অবাক হয়ে যাচ্ছে। আসলে অবাক হওয়ার কিচ্ছু নেই। আমাদের সমাজ ব্যবস্থার অনেক কিছু আমাদের মধ্যে ভুল মানসিকতা তৈরি করে, আর আমরা কেমন বোকা হয়ে যাই। তাই অনেক স্বাভাবিক ঘটনাটাও আমাদের অবাক করে দেয়। বিশেষ করে গ্রামাঞ্চলে এখনো অনেকে মনে করে মহিলারা সব গৃহকর্মী, রান্না বান্না, সন্তানকে মাতৃস্নেহে বড় করা ইত্যাদি ভালো করে পারে। মহিলারা আবার ব্যবসা, চাকরি এসব ভালো করতে পারে নাকি? এই মানসিকতার জন্যই তো শত শত বছর ধরে কোটি কোটি প্রতিভাকে আমরা রান্নাঘরেই শেষ করে দিয়েছি। একবারও খোঁজ নিয়েও দেখি না কন্যা, স্ত্রী, মা, ঠাকুমা, দিদিমার কিসে প্রতিভা আছে, কিসে শখ আছে, অথচ তারা আমাদের কত আপন। এর সমাধান মহিলারা নিজেরাই করতে পারেন, ঠিক মিতালির মতো। আর তার জন্য চাই সৎ সাহস। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেল চুকিটকিট বাংলা কার্টুনকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।